আওয়ামী লীগ এমন একটি দল যার কমিটি, কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, এই পর্যায়ে সহযোগী সংগঠন সহ আমাদের কমিটির সংখ্যা হলো 1,60,00,000 হলো আমাদের কমিটি মেম্বার। কাজে 1,60,00,000 যে দলটির কমিটি মেম্বার, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সৈনিক লীগ ইত্যাদি ইত্যাদি দিয়ে সেই দলটির নেতাকর্মীরা যেভাবে এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে, আমি বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছিল যে যে মনে হয়েছে যে এত তাড়াতাড়ি ঘুরে আপনি 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 একটি জিনিস লক্ষ্য করবেন, এভাবে পৃথিবীতে যে যে দেশে সরকারের পতন ঘটিয়েছে ষড়যন্ত্র করে, আপনি দেখবেন এত তাড়াতাড়ি কোন সেই পতন হওয়া দল তারা ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু আওয়ামী লীগের একটি দল যারা ঘুরে দাঁড়িয়েছে এবং লড়াই করে যাচ্ছে, নিরন্তর লড়াই করে যাচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে ছোট ছোট মিছিল শুরু হলো। সেই মিছিলের আকার আকৃতি সবকিছু মিলিয়ে কিন্তু এখন আওয়ামী লীগ সংগঠিত। আমাদের যে লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। আমরা কোন একদিন কোন এক সময় আমরা ঢাকা অবরুদ্ধ করে এই ইউনূস বাহিনীকে বিদায় না করা পর্যন্ত আমরা ঢাকা এবং যমুনা ঘেরাও করে রাখবো। প্রয়োজন বোধে সেই কর্মসূচির নাম হবে মার্চ টু যমুনা। জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। সবাই আপনাকে নিশ্চয়ই গত 13-14 মাসে জিজ্ঞেস করেছে, সেটি আমি আবারও পুনরাবৃত্তি করছি। ডিপ স্টেট ষড়যন্ত্রের কারণে আজকে বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে বিপর্যয়, সেটিকে কিভাবে আপনি দেখছেন, বা আপনি যদি এখানে আত্মসমালোচনার কোনো জায়গা থাকে, মানে সেইটাকে আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, একটি ডিপ স্টেট কনস্পিরেসি এবং যে কনস্পিরেসির ভিতরে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, এটি আমরা আসলে এটি নিয়ে অনেক পর্যালোচনা আছে, এটি নিয়ে অনেক ইনফরমেটিভ ব্যাপার রয়েছে। তো সেটি বিশদভাবে আমরা সামনের দিকে আলোচনা করব। তবে একটি বিষয় আমি বলে রাখতে চাই যে এই যে ডিপ স্টেট কনস্পিরেসি, এই ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যিনি 5 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশ, জাতি এবং দলকে তিনি মেসেজ দিয়েছেন, স্ট্রং মেসেজ দিয়েছেন, কঠোর বার্তা দিয়েছিলেন যে বাংলাদেশে এই হচ্ছে, এই হতে যাচ্ছে, এই কারণে হতে যাচ্ছে। তো সমস্ত বিষয়গুলি নিয়েই পিছনের সে বিষয়গুলি নিয়েই সেখানে তো প্রস্তুত থেকেই যায় যে সেই ডিপ স্টেট কনস্পিরেসি হচ্ছিল আমাদের, সে ব্যাপারে আমাদের এটিকে প্রতিহত করার, এটিকে নির্মূল করার রাষ্ট্রীয়ভাবে কতখানি সুবন্দোবস্ত ছিল, অথবা দলগতভাবে আমাদের কি বন্দোবস্ত ছিল। দেখেন, এখানে আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, আমরা যারা 71-এর মুক্তিযোদ্ধা, আমরা যারা 75-কে দেখেছি, আমরা বলতে পারি যে 75 আর 24 এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যে রাজনৈতিক
প্রতিহিংস থেকে, যে উদ্দেশ্য থেকে, যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্রান্ত এই বাংলাদেশের উপরে ঠিক কুনজর রেখেছিল, এরা কিন্তু 75-এ 71-এ বাংলাদেশ এর মুক্তিযুদ্ধে আমরা জয়ী হবার পরে এবং তারা পরাজিত হবার কারণে কিন্তু তারা এই পরাজয়কে মেনে নিতে পারে নাই। এমনকি তারা বঙ্গবন্ধুর কাছেও কিন্তু এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু বঙ্গবন্ধুর কাছেও কিন্তু সেন্ট মার্টিন চেয়েছিল তাদের সামরিক নৌঘাঁটি করার জন্য। বঙ্গবন্ধু যে ভাষায় তাদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছিলেন, রিজেক্ট করে দিয়েছিলেন, ডিনাই করেছিলেন, ঠিক বঙ্গবন্ধু রক্ত যার ধমনীতে প্রবাহিত, সেই রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক একইভাবে তিনি তাদেরকে রিজেক্ট করে দিয়েছিলেন, ডিনাই করেছিলেন। দেখেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো দেশের 1 ইঞ্চি জমিও ছাড়বে না বলেছেন। তিনি বলেছেন সাদা চামড়ার লোকেরা তারা ষড়যন্ত্র করছে। এগুলো শুনে কিন্তু আমরা যারা রাজনীতির মধ্য থেকে বড় হয়েছি, আমরা কিন্তু আটকে উঠেছি। আমরা কিন্তু দেখেছি সে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি বিচরণ, এই বিচরণগুলি দেখেও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে সামথিং রং, এবং সেটাই তো হলো, সেটাই ঘটালো। সেটাই ঘটিয়ে শুধু আওয়ামী লীগকে উৎখাত করলো না, একটি দেশকে দখল করে নিল এবং সেই দেশটাকে ধ্বংস করে ছাড়লো। কাজে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ডিপ স্টেট কনস্পিরেসি হয়েছে বা আপনার যে ষড়যন্ত্র হয়েছে, সে ষড়যন্ত্র অনেক গভীর ছিল। সে ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি জড়িত ছিল, সে ষড়যন্ত্রের সঙ্গে তারেক রহমান জড়িত ছিল, সেই ষড়যন্ত্রের সঙ্গে জামাত শিবির জড়িত ছিল, সেই ষড়যন্ত্রের সাথে পাকিস্তান 71-এ পরাজিত পাকিস্তানি শক্তি জড়িত ছিল। কাজে এই নিয়ে অনেক আলোচনা আছে। আমি আলোচনা আছে, আমরা পরবর্তী সময় আমরা আরো আলোচনা করবো। আমাদের তৃণমূলের কর্মী এইরকম একটি অবস্থা যেখানে প্রায় 3.5 লক্ষের উপরে নেতা কর্মী জেলে আছেন, আহত হয়েছেন, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকে ঘর বাড়ি ভেঙে দিয়েছে, পরীক্ষা দিতে পারেনি, পড়াশোনা করতে পারছেন না, চাকরি করতে পারছেন না। কিন্তু তারপরও আমরা দেখছি যে তৃণমূলের কর্মীরা সংগঠিত হয়েছে। এই সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদেরকে সংগঠিত করার প্রক্রিয়াটা আপনারা কতদূর আগাতে পেরেছেন? আর তৃণমূলের কর্মীদের সাথে এই মুহূর্তে তাদের জন্য নির্দেশনা কি? বারবার জিজ্ঞেস করছি, কিন্তু নির্দেশনার কথাটা আমি আপনার কাছ থেকে শেষে শুনতে চাই। আমি এখন শুধুমাত্র তৃণমূলের কর্মীদের বিষয় জানতে চাই। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এটা যে গণমানুষের দল, এটি কর্মী ভিত্তিক দল। এই দলটির উপরে যে নির্মমতা নেমে এসেছে 5ই আগস্ট 2024 থেকে, এই নির্মমতা, এই নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করার না। আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা মব সন্ত্রাসের শিকার হয়েছে। আওয়ামী লীগের নেতা এবং এই খুনি ইউনূস, রক্তপিপাসু ইউনূস, অর্থলোভী ইউনূস, সে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আসলে আমি সংক্ষিপ্তভাবে এভাবেই বলতে চাই যে আওয়ামী লীগের এই যে প্রায় 3 লক্ষ নেতাকর্মী কারাগারে আছে, কারাগারে 3 ধরনের ঠাঁই নাই। কারাগারের ভিতরে নির্মম নির্যাতন চলছে, ইভেন কারাগারের ভিতরে নির্মম নির্যাতন চলছে। কাজে তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো
আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুনের একটি নির্মম মৃত্যু আমাদের কাছে সাক্ষ্য দেয়, আমাদেরকে দেখিয়ে দেয়। তো আমি একথাই বলবো যে আওয়ামী লীগ এমন একটি দল যার কমিটি, কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, এই পর্যায়ে সহযোগী সংগঠন সহ আমাদের কমিটির সংখ্যা হলো 1,60,00,000 হলো আমাদের কমিটি মেম্বার। কাজে 1,60,00,000 যে দলটির কমিটি মেম্বার, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সৈনিক লীগ ইত্যাদি ইত্যাদি নিয়ে সেই দলটির নেতাকর্মীরা যেভাবে এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে, আমি বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছিল যে মনে হয়েছে যে এত তাড়াতাড়ি ঘুরে আপনি 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 একটি জিনিস লক্ষ্য করবেন, এভাবে পৃথিবীতে যে দেশে সরকারের পতন ঘটিয়েছে ষড়যন্ত্র করে, আপনি দেখবেন এত তাড়াতাড়ি কোন সেই পতন হওয়া দল তারা ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু আওয়ামী লীগের একটি দল যারা ঘুরে দাঁড়িয়েছে এবং লড়াই করে যাচ্ছে, নিরন্তর লড়াই করে যাচ্ছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আত্মগোপনে রয়েছে, অনাহারি দিন কাটাচ্ছে। মার মৃত্যু হলে পরে ছেলে মার মুখটি শেষবারের মতো মুখটি দেখতে যেতে পারেনি। সন্তানের মৃত্যু হলে পিতা তা দেখতে যেতে পারছে না, দেখতে গেলেই তাকে সেখানে গ্রেপ্তার করে উৎপেতে থাকে সরকারি বাহিনী। কাজে আমি বলবো যে আপনি জানেন যে বাংলাদেশে সেপ্টেম্বর মাস থেকে ছোট ছোট মিছিল শুরু হলো, সেই মিছিলের আকার আকৃতি সবকিছু মিলিয়ে কিন্তু এখন আওয়ামী লীগ সংগঠিত। গত 24 তারিখ যে জমায়েতটি হয়েছিল, এই 24 তারিখ কিন্তু আমরা ঢাকা দখল করার কোনো কর্মসূচি ছিল না, অথবা ঢাকাকে অবরুদ্ধ করে এই খুনি বাহিনীকে আত্মসমর্পণের কোনো কর্মসূচি ছিল না। আমাদের যে কর্মসূচি ছিল, সে কর্মসূচিতে হাজার হাজার প্রায় 25-30 হাজার নেতা কর্মী যুক্ত হয়েছিল, যারা কাকের কবুতরের ঠোঁটে খবর পেয়েছে তারাও এসে হাজির হয়েছে। তো কাজেই এই ইউনূস বাহিনীর মনে রাখা উচিত যে আওয়ামী লীগকে 1958 সালে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, কিন্তু নিশ্চিহ্ন করতে পারেনি। এমনকি 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মধ্যরাতে স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দেয়, সেই 26শে মার্চ সকালবেলা সকাল 10:10 একটি জেনারেল ইয়ে খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। নিশ্চিত করার তো দূরের কথা, বরঞ্চ আওয়ামী লীগের নেতৃত্বেই, বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি করেছিল, জন্ম দিয়েছিল। কাজে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা যে কোনো দলের নেতা কর্মীর চেয়ে আত্মত্যাগী এবং দৃঢ় মনোবল রয়েছে। আমি শুধু বলবো, এই আলোচনার মধ্য দিয়ে যারা শুনছেন আমার ভাই, বন্ধু, সহযোদ্ধারা, আমাদের যে লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। আমরা কোন একদিন কোন এক সময় আমরা ঢাকা অবরুদ্ধ করে এই ইউনূস বাহিনীকে বিদায় না করা পর্যন্ত আমরা ঢাকা এবং যমুনা ঘেরাও করে রাখবো। প্রয়োজন বোধে সেই কর্মসূচির নাম হবে মার্চ টু যমুনা। যদিও আমরা সকলেই বলছে যে নির্বাচন হবে না, নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই, তথাকথিত অন্তর্বর্তী সরকারের নেই। তারা নির্বাচন দেওয়ার নাম করে আসলে বাংলাদেশের পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে।
এবং সাধারণ মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ বলছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ নৌকা মার্কা না থাকে তাহলে তারা নির্বাচন কেন্দ্রে যাবে না, ভোট দিতে চায় না তারা। নির্বাচন নিয়ে ভাবনা কি, বা আপনি কি বলতে চান নির্বাচন বিষয়ে? দেখেন, এই নির্বাচনটি নিয়ে আসলে ডক্টর ইউনূস সাহেব এবং তার সঙ্গে যে বিদেশ থেকে আমদানি করা উপদেষ্টারা রয়েছেন তাদের রাজনীতির অভিজ্ঞতা নাই তো। তারা এই দেশের দলগুলি সম্পর্কে তাদের কাছে তথ্য নেই, তারা তথ্য ঘাটতির মধ্যেই আছে। আমি শুধু বলবো যে প্রথম এই ক্ষমতা লিপ্স ইউনূস সে ক্ষমতা ছাড়ার জন্য আসেনি, সে সহসা ক্ষমতা ছাড়তে চাইবে না এবং সে নির্বাচন বিভিন্ন টালবাহানা করে কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাতে ইসলাম, অপরাপর ইসলামিক দলগুলি এগুলিকে মূলা ঝুলিয়ে তারা সকলেই ক্ষমতার স্বপ্ন দেখেন। তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি যে কথা বলছিলাম যে ইউনূস সাহেব এই নির্বাচন দেবেন না, 1। 2 হলো বাংলাদেশ আওয়ামী লীগকে এই শতকরা 40 থেকে 43% যে দলটির সমর্থন রয়েছে, যে দলটির সমর্থন বেড়ে এখন 60-এর উপরে এসেছে, সেই দলটিকে বাদ দিয়ে নির্বাচন করবেন। আমি ইউনূস সাহেবকে অনুরোধ করব যে যান, উনি গিয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসা করুন যে খালেদা জিয়া এভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন পার করার চেষ্টা করেছিলেন, ক্ষমতায় পাকাপোক্ত হয়ে বসতে চেয়েছিলেন। তখন হাওয়া ভবনে এই তারেকরা আরেকটি বিকল্প সরকার গঠন করেছিল, কিন্তু সেই নির্বাচনে 15 দিনও পার হতে পারে না। 15 দিনের মধ্যে কিন্তু আমরা খালেদা জিয়াকে সেই ক্ষমতাচ্যুত করেছিলাম এবং ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল। কাজে আমরা এখনো আমাদের কিন্তু আমাদের যে পদক্ষেপগুলি, এই পদক্ষেপ দিয়ে যারা বলেছিলেন সেই ভদ্রলোককে আমার সামনাসামনি জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যিনি বলেছিলেন আওয়ামী লীগ মারা গেলে জানাজা পড়ার লোক পাওয়া যাবে না। ভদ্রলোক আওয়ামী লীগের শিকড় সম্পর্কে ওর ধারণা নেই, আওয়ামী লীগের শিকড় এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পর্কে ওর ধারণা নেই। নূর মজিদ হুমায়ুন, রূপগঞ্জের উপজেলা চেয়ারম্যানের জানাজা, নূর মজিদ হুমায়ুন সাহেবের জানাজা, এগুলি দেখে বুঝতে কি বাকি আছে যে আওয়ামী লীগ কেমন দল, আওয়ামী লীগের জানাজা পড়ার লোক আছে কিনা? কাজে আমি এটুকুই বলবো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত সুসংগঠিত হয়েছেন। আমাদের প্রিয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে এই 8ই আগস্ট থেকে কথা বলে যাচ্ছেন। 8ই আগস্ট থেকে তিনি কথা বলে যাচ্ছেন তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে। তৃণমূল নেতা কর্মীরা এখন অনেক সাহসী, তারা মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত রয়েছে, কারণ দেশ একটি সেই স্বাদের বাংলাদেশ এখন একটি পাকিস্তানি ভূমিতে পরিণত হচ্ছে। কাজে আমি বিশ্বাস করি যে দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সুসংগঠিত রয়েছে। আমরাও আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের কথা বলছি, নেত্রীর নির্দেশনা পৌঁছে দিচ্ছি। কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এটি হবে না।
এটি এটি করতে দেওয়া হবে না। আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী, প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মুখ থুবড়ে পড়া বাংলাদেশ, অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ, শিক্ষাঙ্গনের ধ্বংস হওয়া বাংলাদেশ, শিল্প ধ্বংস হওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন, সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই ইউনূস একটি মতলববাজ মানুষ। একথা নেত্রী, প্রাণের নেত্রী বারবার জাতির কাছে ওপেন মাউথ বলেছিলেন। উনি যা বলেছিলেন, নেত্রী শেখ হাসিনা যা বলেছিলেন ইউনূস সম্পর্কে, সেটাই বাংলাদেশের মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে। কাজে বাংলাদেশের মানুষ এখন কিন্তু এই ইউনূসের কাছ থেকে এবং এই আমদানি করা এই উপদেষ্টাদের কাছ থেকে তারা মুক্তি চায়। জি, কারণ বেশিরভাগেরই বিদেশি পাসপোর্ট, তাদের বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আর আমরা তো যতই নোবেল পাক, আমরা সেই ইউনূস সাহেবকে কখনোই বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য একটি কাজও করতে দেখিনি। এবং গত 13-14 মাসেও বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়েছে, সমস্ত মানুষজন তার চাকরি হারিয়েছে, অর্থনৈতিকভাবে দেশ ভঙ্গুর পরিস্থিতিতে, বিনিয়োগ আসেনি কোনো। এবং শেয়ার বাজারের কথা তারা আগে বলেছিল, শেয়ার বাজার নাকি 15 বছর শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু এই 14 মাসে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে যে তারা কি পরিমাণ লুণ্ঠন করেছে, কি পরিমাণ তারা বাংলাদেশের অর্থ সম্পদ পাচার করছে, দুর্নীতি করছে। কোটানা মেধার কথা বলে তারা আজকে ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা দেখছি যে তাদের এক একজন যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, যে পরিমাণ দুর্নীতি করেছে, সেটা কিন্তু আজকে জনগণের কাছে স্পষ্ট। এবং তারা বারবার বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা যে চুক্তি করেছে সেগুলো বাংলাদেশের বিরুদ্ধের চুক্তি, কিন্তু সে তারা কোনো কিছু প্রমাণ করতে পারেনি। তো আজকে এই যে জনগণেরকে একটা হাহাকার পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে ইউনূসের সরকার, এবং তারা জাতিসংঘের মাধ্যমে, জাতিসংঘের মিথ্যা রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছে। এবং আজকে যে ঘটনাটি বাংলাদেশের ঘটছে সেনাবাহিনীর ক্ষেত্রে, আমরা দেখছি যে সেনাবাহিনীর 23 জন সার্ভিং অফিসারকে তারা সেনাবাহিনীর যে রুলস আছে সেটি এবং সংবিধান অনুযায়ী যে আইন আছে সে কোনোটাই নিয়মতান্ত্রিকভাবে পালন করা হয়নি। আমরা দেখছি যে প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসনকে যেমন আক্রান্ত করা হয়েছে, আজকে সেনাবাহিনীকেও কিন্তু সেভাবে আক্রান্ত করে একটা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এ বিষয়ে আপনার বক্তব্য? দেখেন, এটি নতুন কোনো বিষয় নয়। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যখন কথা বলছি তখন ঢাকা সহ বাংলাদেশের মানুষের কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে। কেন? আজকে 15 জন জেনারেলের বিরুদ্ধে, 15 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে দিলেন। দেখেন, এই সরকার, এই ইউনূস সরকার রাষ্ট্র দখল করে এই রাষ্ট্রের সিভিল সার্ভিস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করেছে। এই সরকার পুলিশকে ধ্বংস করেছে। এই সরকার রাষ্ট্রের যত কাঠামোগুলি ছিল সমস্ত কাঠামোগুলিকে ধ্বংস করে দিয়েছে। সবশেষ ছিল মানুষের একটি আস্থার একটি ঠিকানা, সর্বশেষ ঠিকানা, শুধু দেশ রক্ষার নয়, সংবিধান রক্ষার জন্য যাদের উপর দায়িত্ব ছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এখন একটি নূতন ষড়যন্ত্র শুরু করেছে। এবং
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তো, আপনি দেখেন 16 বছরে যে যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে অস্থিরতা, যে অস্থিতিশীলতা ছিল, বিশৃঙ্খলা ছিল, নেত্রী শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর সমস্ত জায়গাগুলিকে তিনি একটি শৃঙ্খলার মধ্য দিয়ে 16টি বছর দেশ চালিয়েছেন। আজকে সেই দেশটিকে আমাদের মনে রাখতে হবে যে এই বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক জনতা জিয়াউর রহমানের শাসনামলে প্রায় 21টির বেশি পাল্টা কু হয়েছে। প্রায় 1400 জন সৈনিক এবং এয়ারফোর্সের মানুষকে সেদিন ফাঁসি অথবা গুলি করে হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধা অফিসারদের। সেদিন ঢাকায় আমরা যারা থাকতাম কেমন ছিলাম, ভোর রাতে প্রায়শই শুধু গুলির শব্দ, কামানের গোলার শব্দ। কি হয়েছে? অভ্যুত্থান চেষ্টা হয়েছে। কি হয়েছে? অভ্যুত্থান হয়েছে। তো সেই দেশ থেকে মাননীয় নেত্রী একটি সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। এটি ওদের ভালো লাগেনি। কাজে আজকে যে কানাঘুষা হচ্ছে, এ কোথায় গিয়ে পৌঁছবে এখনই বলার কোনো সুযোগ নেই। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এবং 71 বলেন, 75 বলেন, 81 বলেন, সব মিলিয়ে আমার অভিজ্ঞতার আলোকে একটি কালো অধ্যায় অপেক্ষা করছে, এবং তার জন্য এই ইউনূস গমরা দায়ী হবেন। তাদেরকে আইনের মোকাবেলা করতেই হবে। আমরা শুনছি যে তারা আলী রিয়াজের মতো একজন প্রবাসী বাংলাদেশি, যিনি বিদেশি পাসপোর্ট হোল্ডার, তিনি তারা সংবিধানকে পরিবর্তন করতে চান যাতে তাদের কারোরই কোনো রকমের কোনো বিচার না হয়। কারণ তারা যে কাজটি করেছে সেই অবৈধ অসাংবিধানিক সরকার গঠন করা, যেটি সংবিধানের ভেতর নেই, এবং তারা যারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে রাষ্ট্রের সাথে, আমরা শুনছি তারা সেফ এক্সিটের কথা বলছে। আমরা শুনছি তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে গণভোট করবে, নিজেদের মতো করে সংসদ করবে। এই যে একটা আরো ঘরের ভেতর আমরা ডিপ স্টেটের চক্রান্ত দেখেছি, এখন দেখছি আমাদের অভ্যন্তরে আরেকটি চক্রান্ত চলছে। এই চক্রান্ত বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কতটা রুখে দিতে পারবে? দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, সেটা হলো একটি মিথ্যা কথাকে শত মিথ্যা কথা দিয়ে ঢাকার চেষ্টা করা হয়। একটি মিথ্যার জিনিসকে শত মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করেও কিন্তু ঢাকা যায় না। 5ই আগস্ট যে অপরাধ করেছে, যারা অপরাধ করেছে, সাংবিধানিক নির্বাচিত সরকারকে যারা উৎখাত করেছে, যারা সরকারি প্রতিষ্ঠানগুলিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তারা এখন সংবিধান পরিবর্তনের মালিকানা নিয়েছে। হু আর দে? জনগণ তাদেরকে কোন দায়িত্ব দিয়েছে? তারা কি জনগণের প্রতিনিধি? তাদের এই এখতিয়ার আছে? কাজে একটি অবৈধ সরকারের যেসব কমিশন করেছে, যে কমিশন করেছেন, আলী রিয়াজ সাহেব দিয়ে শুরু করে সকল কমিশনই হলো একটি অবৈধ কমিশন। সেটা আলী রিয়াজ সাহেবের কমিশন, সেটা আইসিটি যেটা আদালত চালিয়ে আমার বাংলার জনগণের প্রিয় নেত্রীকে যারা
কালিমা লেপন করার অপচেষ্টা করছে, এর কোনোটাই বৈধ নয়। সমস্ত অবৈধকে বৈধ করার একটি অপচেষ্টা। এই বৈধতা পেতে হলে আমরা যারা লাস্ট এমপি বলেন আর রানিং এমপি বলেন, আমাদের কাছে আসতেই হবে, অথবা তাদেরকে ক্ষমা চাইতে হবে। তাদেরকে ক্ষমা চেয়ে অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তাদেরকে। বাংলাদেশের মানুষ কিন্তু বলছে যে তাদের ক্ষমা হবে না এবং তাদের কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না। এ বিষয়ে আপনার কি মন্তব্য? আমার কাছে মানে এই কথাটাই একজন কমেন্টস করেছে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সাপের লেজে পাড়া দিতে আমি রাজি না। আমি একথা এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে তখনই আমি বলেছিলাম, তখন থেকে আমি সতর্ক করেছি, আমি বলে গিয়েছি, অনর্গল বলে গিয়েছি। কাজে এই যারা ভাবছেন পালিয়ে যাবেন, মাঝে মাঝে বিভিন্ন ইউটিউবে নিউজ দেখি যে পালিয়ে যাচ্ছেন, কি সেফ এক্সিট করছেন। কোন সেফ এক্সিট দেওয়া হবে না কাউকে, মোকাবেলা করতেই হবে। যে দেশ ধ্বংস করেছেন, এই দেশ ধ্বংসের জন্য তাদেরকে কাঠগড়ায়, জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ওদের মনে রাখতে হবে, ওরা ৭৫-এর পুনরাদোষ ঘটিয়ে ভেবেছিল যে ৭১-এর যুদ্ধাপরাধীরা বেঁচে যাবে। আমরা যারা ৭৫-এ মিছিল মিটিং সংগঠিত করেছি এবং পরবর্তীকালে কারাগারে নিক্ষেপ করেছে, আমরা কারাগার থেকে মুক্ত হয়ে আমরা যখন স্লোগান দিয়েছি, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে সেই বাংলাদেশ, যে বাংলাদেশে ৭৫-এর খুনি ডালিম, শাহরিয়ার, নূর, রশিদরা বিচরণ করে, সেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে ফিরে আসবে মৃত্যুকে আলিঙ্গন করে। কাজে শেখ হাসিনাকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশ ধ্বংসকারী, এই মানুষ হত্যাকারী, এদের বিচার, এদের কঠিন বিচার হবে, কাউকে পালাতে দেওয়া হবে না। এবং আমি রোকেয়া প্রাচী আপা, আপনাকে আমি বলে রাখলাম যে যদি সেরকম পরিস্থিতি হয়, ওরা পালাবার পথ পাবে না। ওদের একমাত্রই শুধু পথ আছে, দৌড়ে গিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া। এছাড়া আর কোনো রাস্তা, বিমানবন্দর থেকে কোনো রাস্তা তাদের জন্য খোলা নেই। জি, অনেক ধন্যবাদ। বঙ্গোপসাগরের ওখানে আমরা দেখছি মার্কিনী জাহাজ এসে অপেক্ষা করছে, ঘোরাফেরা করছে। কেউ কেউ বলছে যে সেইখানে জাহাজগুলো আসলে কেন ঘোরাফেরা করছে, যদি এয়ারপোর্ট বা অন্য কোনো পথ না থাকে তাহলে কি সেখানকার কেউ সেখান থেকে এসে বিশেষ কাউকে সেফ এক্সিট দিবে কিনা, এরকম কথাও কিন্তু আজকাল আমাদের সাধারণ জনগণ বলছে। যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, আমরা দেখেছি নেপালেও যখন অভ্যুত্থান হয়েছে, সেখানে যিনি সরকার প্রধান হয়েছেন সুশীলা কার্কি, তিনি বলেছেন যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং যারা দেশের স্থাপনা ধ্বংস করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রত্যেকের বিচার করতে হবে প্রচলিত যে আইন এবং সংবিধান অনুযায়ী যে আইন রয়েছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশে ১৫ জুলাই থেকে 8ই অগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে, সেটার জন্য সকল হত্যাকাণ্ড, সকল স্থাপনা ধ্বংস থেকে শুরু করে এমনকি রাষ্ট্রের যে বিশেষ প্রশাসন, পুলিশ বাহিনীর ৩৬০০ সদস্যকে হত্যা করা, ৪৫০-র মতো থানা ধ্বংস করা, কারাগার লুট করা, অগ্নিসংযোগ করা, অস্ত্র লুট করা, এই সকল কাজের জন্য ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই ইন্ডেমনিটি দিয়ে তারা বাংলাদেশের সকল সন্ত্রাসী জঙ্গিদেরকে একটি বার্তা দিল যে তারা চাইলে পুরো রাষ্ট্রকে একটা
মানে নির্মম নির্যাতনের রাষ্ট্রে পরিণত করতে পারে। এবং সেই হিসেবে আমরা দেখছি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় মব বাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনগণের উপর তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং আজকে রক্তাক্ত বাংলাদেশ। দেখেন, আমি যে কথা বলছিলাম সেই কথাটার একটি অংশ রয়েই গেল। সেটা হলো আমরা কিন্তু ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০-তে আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এই বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে। বঙ্গবন্ধুর রক্তজার ধমনিত প্রবাহিত যে রক্ত পড়া ভাব মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা যখন আওয়ামী লীগের মতো দলটির দায়িত্ব গ্রহণ করেন, এই দায়িত্ব গ্রহণ করার পরে কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটা সৃষ্টি হলো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫-এর খুনিদের বিচার করেছেন, তাদের বিচারের রায় কার্যকর করেছেন। ৭১-এর যুদ্ধাপরাধী, সেই যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এবং বিচারের রায় কার্যকর করেছেন। একজন, আপনার নিশ্চয়ই মনে আছে, একজন চট্টগ্রামের এক বাঘা ছিল, সেই বাঘা বলতো যে শেখ হাসিনা আমার পশম ছুঁতে পারবে না। তো কাজে এখানেই গিয়ে শেখ হাসিনাকে ভয় পায় যে শেখ হাসিনা কাউকে ছাড় দেয় না। ওই সুরঞ্জিত দা বলেছিলেন পার্লামেন্টে, মনে আছে, যে বাঘে ছুঁলে ছাড় দেয়, বাঘে ছাড় দেয়, কিন্তু শেখ হাসিনা কিন্তু কাউকে ছাড় দেয় না। এবং উনি দেখবেন, ওনার বক্তৃতায় উনি এই কথাগুলো, বক্তব্যগুলিতে প্রায়শই মিটিংয়ে বলেন যে আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন এই দস্যু, এই হায়নাদের রূপগুলি দেখার জন্য এবং হায়নাদের বিচার করার জন্য, হায়নাদের সঠিকভাবে বিচার করার জন্য। কাজে আমি আপনাকে বলতে পারি যে ওরা নিজেরাও জানে যে ওদের কোনো পথ নেই। ওরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ওরা যে ছাত্রলীগ 1948 সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছে, যে ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশে ৬২-র হাফিজুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন, ৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচনে মুখ্য ভূমিকা পালন, ৬৬-র ৬ দফা ভিত্তিক আন্দোলন, ৬৯-র ছাত্র গণ আন্দোলন, ১১ দফা ভিত্তিক আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধের মুখ্য ভূমিকা পালনকারী সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে, সেই ছাত্রলীগকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি চায় বাংলাদেশে? আমরা আজও বেঁচে আছি, মুক্তিযোদ্ধা হিসেবে বেঁচে আছি, বঙ্গবন্ধুর শরীর হিসেবে বেঁচে আছি। সারা বাংলাদেশ জেগে আছে। সারা বাংলাদেশ এখন অপেক্ষা করছে, আবাল বৃদ্ধ বনিতা মহিলা পুরুষ সবাই অপেক্ষায় আছে কখন রাস্তায় নামবে। যখন রাস্তায় নামবে সবাই, তখন ওরা পালাবার পথ পাবে না। আমি একটা সমালোচনা করতে চাই, যেহেতু এবং এই সমালোচনাটা অনেক হয় এবং এটা এখন সবচাইতে বেশি কথিত সমালোচনা। বাংলাদেশ আওয়ামী লীগের এই ১৫ বছরে বিএনপি তার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো করতে পেরেছে। বিএনপির লোকজন পড়াশোনা করেছে, চাকরি করেছে, জামাত ইসলামের লোকজন তাদের ব্যবসা প্রতিষ্ঠান করেছে, চাকরি বাকরি, পরিবার পরিজন নিয়ে যথেষ্ট ভালোভাবে থেকেছে। এই ১৫ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার কোনোভাবেই তাদেরকে নিষিদ্ধ বা তাদেরকে একটু কোণঠাসা করা বা এমন কোনো পরিস্থিতি কেন তৈরি করলো না, যে পরিস্থিতিটা আজকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ
সকল অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো আছে, এমনকি বঙ্গবন্ধুর সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক, মুক্তিযুদ্ধের পরিবার, শহীদ পরিবার, শিল্পী, সাহিত্যিক যারা প্রগতিশীলতার কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের কথা বলে, আজকে 5ই আগস্ট থেকে শুরু করে সকলেই আক্রান্ত, ভয়ঙ্করভাবে আক্রান্ত। যে আক্রান্তর ইতিহাস 1971-এর মানে নৃশংসতাকেও হার মানায়। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কি ভুল করেছিল? বা কেন আপনারা তাদেরকে এত সুন্দরভাবে, আমি নিষ্ঠুরভাবে এই প্রশ্নটি করছি, তাদের কোনো সমস্যা হয়নি, তারা সকল ডিগ্রি করতে পেরেছে, তারা সকল প্রতিষ্ঠানে চাকরি করেছে, কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা, আজকে আমাদের সকলে কিন্তু প্রায় 1.5 কোটি মানুষ বলা হয় যে তারা পরিবার থেকে বিচ্যুত, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি বলি এখন, দেখেন রুকাপা, আমাকে আপনি মনে করিয়ে দিলেন ডক্টর বরকত সাহেবের, যিনি এখন কারারুদ্ধ বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিবিদ সমিতির যিনি সভাপতি, তিনি বহু আগে কিন্তু তিনি একটা রাইট আপ দিয়েছিলেন জামাতে ইসলামের অর্থ যোগান কোথা থেকে হয়। তিনি বলেছিলেন যে এই জামাতকে যদি থামাতে হয় তাহলে তার অর্থ যোগানদাতা প্রতিষ্ঠানগুলিকে আগে আঘাত করতে হবে। আমরা কিন্তু সেটাকে মূল্য দেই নেই। একথা স্বীকার পেতে আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয় কি যে আমরা তো একটি রাজনীতি, একটি দর্শন মস্তিষ্কে ছিল। দীর্ঘ 16 বছরের ক্ষমতার সময় এই দলের ভিতরে রাজনৈতিক চর্চাটা, দর্শন রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শত্রু মিত্রকে চিহ্নিত করা এবং শত্রুকে কে কোথায় আছে, কি করছে, এই বিষয়গুলি আমরা নির্ধারণ করতে পারি। আর পারি নাই বলেই তো কেউ ছাত্রলীগে ঢুকে পড়েছিল, কেউ আওয়ামী লীগে ঢুকে পড়েছিল, কেউ যুবলীগে ঢুকে পড়েছিল, কেউ মহিলা আওয়ামী লীগে ঢুকে পড়েছিল, ইত্যাদি 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 ইত্যাদি। তো এই ব্যর্থতা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নয়। আমি আপনাকে একদম হলফ করে বলছি, নেত্রী বারবার আমাদেরকে সতর্ক করেছেন, নেত্রী শেখ হাসিনা বারবার সতর্ক করেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এরা ঢুকে পড়তেছে, সতর্ক হও, দরকার হলে সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যদেরকে বলেছেন যে তোমরা সমস্ত কমিটিগুলো যাচাই বাছাই করবা এবং কে কোথায় কার পরিবার নিয়ে যাও। দেখেন একটা জিনিস, আমি ওই যে আবার সেই আলোচনায় আসলাম, আমরা 72 থেকে 75 এমনি ভাবে অনেক রাজাকার আলবদর আল-সাদকে আমরা এভাবে ভুলে গিয়েছিলাম। আবার আমি আরো উলঙ্গ ভাবে কথা বলতে পারি, কিন্তু আমি বলবো না, এখনো বলার সময় হয়নি। ঠিক একইভাবে এই দীর্ঘ 16 বছরে বড্ড রাজনৈতিক চর্চা বড্ড অনুপস্থিত ছিল রোকেয়া, এবং রাজনৈতিক যে যুদ্ধটা 71 থেকে শুরু হলো এবং সেই রাজনৈতিক যুদ্ধটাই যে ছিল চলমান প্রতিদিন প্রতি মুহূর্তে, সেই জায়গাটাকে আমরা লক্ষ্য করতে পারিনি। আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতে পারিনি,
আমরা তো একটি মুক্তিযুদ্ধের চেতনার দল, কিন্তু দেখেন আমরা আমরা কোথায় ছিলাম, আর ওরা জামাত, শিবির, বিএনপি, ঠিক বলেছেন আপনি, তাদের শিল্প প্রতিষ্ঠান চলেছে বিএনপি জামাতের লোকদের, তাদের ব্যাংক চলেছে, তাদের মহিলারা শাড়ি পরে বাড়িতে বাড়িতে গিয়ে কি বলে কি দাওয়াত না কি বলে এগুলো দিয়েছে। আমরা কিছুই দেখিনি, আমরা দেখার সময় হয়নি। এই বিষয়গুলি কিন্তু একটি মাল্টিক্লাস পার্টি হিসাবে একটি বিরাট দুর্বল জায়গা। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা কিন্তু অনেক কঠিন কথা বলেছেন আমাদেরকে, অনেক কঠিন কথা, সেটা আমি অনেয়ার আমি বলবো না। আমি মরে গেলে আমার জীবনীতে পাবেন, অনেক কথা আছে। তো আজকে আমার ধারণা যে আওয়ামী লীগ আজকের প্রেক্ষাপটে নেত্রী যখন বলছে তোমার বাড়ি কে পুড়িয়েছে, নাম লেখো, নোট করে রাখো, আমরা কি রাখছি? হয়তো কেউ রাখছে, অনেকে রাখছে না। আমার একজন নেতাকে হত্যা করেছে পৈশাচিক ভাবে, আমরা কি তাদের নাম রেখেছি? তাদের সম্পর্কে আমরা সমস্ত কিছু রাখছি, তথ্য আমরা কেউ রাখছি, কেউ রাখছে না, বাট রাখতে হবে। কিন্তু ওরা দেখেন, ওরা কিন্তু রেখেছে, ওরা সিভিল সার্ভিসে ওদের যে লোকগুলি যে যেথায় আছে 5, 7, 10 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, তার সঙ্গে কিন্তু তাদের কানেক্টিভিটি ছিল, তাদেরকে এনে কিন্তু এখন বসিয়ে দিচ্ছে। পুলিশ সার্ভিসে যারা বিতাড়িত হয়েছিল অথবা পদচ্যুত হয়েছিল, তাদেরকে কিন্তু আবার তারা টেনে এনে বসিয়েছে, কারণ তাদের কাছে তালিকা ছিল, তালিকা তৈরি করে রেখেছিল। যে ডাক্তার তাদের ছিল, সেই ডাক্তার তালিকায় ছিল, সেই ডাক্তারকে কিন্তু এখন এনে তার জায়গায় বসিয়ে দিচ্ছে। সর্বত্রই একই অবস্থা। আমি আপনাকে বলতে চাই, ইভেন সেনাবাহিনীতেও কি আমরা সতর্ক ছিলাম যে কারা ঢুকছে? আমরা ছিলাম না। কাজে কাজটি যদি শুধু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দায়িত্ব দিয়ে দেই, সেটি একটি মানুষের পক্ষে এত সম্ভব না। তাহলে এত বড় লটবহর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, তাহলে নানককে আর প্রেসিডিয়াম মেম্বার থাকার দরকার কি? আমাকে দিয়ে বললাম, আমি আমার অন্য কোনো কলিগ দিয়ে কোনো কথা বলবো না। আমি বলবো যে আসলে আত্মসমালোচনা হওয়া দরকার, উপলব্ধি হওয়া দরকার, এবং আমাদেরকে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করা দরকার। লক্ষ্য নির্ধারণ করে হবে জামাত শিবিরের হাতে অস্ত্র চলে এসেছে, অবৈধ অস্ত্র চলে এসেছে। কাজে সেই অবৈধ অস্ত্র কাদের কাছে আছে, সে তালিকাও কিন্তু আওয়ামী লীগেররাই, তৃণমূলের নেতা কর্মীরাই কিন্তু করতে পারে এবং দিতে পারে। আমি বিশ্বাস করতে চাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমার যে ভাইরা আজকে এই আলোচনাটি শুনছেন, আমি তাদের কাছে করজোড়ে আমি অনুরোধ করব, দেখেন, কাগজ কলম নেন, লিখুন, নোট রাখুন, কার হাতে অস্ত্র আছে আপনি লিখুন, আপনি নোট রাখুন। আমি এই আবেদনটি সকল নেতা কর্মীর কাছে আমি আপনার এই আজকের এই আলোচনার মধ্য দিয়ে, লাইভের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি করতে চাই।
আমাদের ব্যর্থতার দিকে তাকালে চলবে না। আমাদের এখন সময় হলো আমাদের নেতা কর্মীরা অর্ধাহারি তারপরও তারা বলে না আমাদেরকে যে নানক ভাই লিডার আমাদেরকে খাওয়ার টাকা দেন। আল্লাহর কসম দিয়ে বলছি আমাদের কোন নেতা কর্মী তা বলেন। প্রথম দিকে জেলে যারা যেত তারা বলতো যে আমাদের দিকে খেয়াল রেখে, কিন্তু আজকে যারা জেলে যাচ্ছে গ্রেপ্তার করছে, এই যে 24 তারিখের যে মিছিল, সেই জায়গা থেকে প্রায় 400 থেকে 500 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারা কিন্তু কেউই বলেনি, বা কারো ফ্যামিলি থেকেও কিন্তু আমাকে বলেনি। আমি চেষ্টা করি সবার সঙ্গে যোগাযোগ করার, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কারো মৃত্যু হলে সেই পরিবারের সঙ্গে আমি নেত্রীর পক্ষ থেকে নেত্রীর সালাম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করি। কেউ কিন্তু টাকা চায়। সবাই বলে একটি কথা, লিডার ভাই আমাদের মৃত্যু হোক, কিন্তু এই সরকারকে হটানোর জন্য যা যা প্রয়োজন আমরা করবই করব। এই 24 তারিখের পর আবার সারা বাংলাদেশ কিন্তু আমাদেরকে চোখ খুলে দিয়েছে, আমাদেরকে বলছে যে আপনারা কর্মসূচি দেন। এখন দেশের যে পরিস্থিতি, বেশিরভাগ সাধারণ মানুষরাও বলছে, আমাদের তৃণমূল থেকেও বলছে, তবে আমি টকশোর কারণে আমি সাধারণ মানুষের বার্তাটাই বেশি পাই। সাধারণ মানুষের বার্তাটা আমি আপনাকে দিতে চাই, কারণ তৃণমূলের কর্মীদের সাথে আপনার যোগাযোগ রয়েছে। সাধারণ মানুষ কিন্তু বারবার বলছে যে আওয়ামী লীগ এখন কর্মসূচি দিক, আওয়ামী লীগ এখন ডাক দিক, আমরা আওয়ামী লীগের কর্মীদের সাথে রাজপথে নামবো, আমরা বাংলাদেশকে মুক্ত করব, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলকে আবার ক্ষমতায় নিয়ে আসতে চাই, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার হাতেই এই বাংলাদেশ নিরাপদ। এই যে সাধারণ মানুষ অপেক্ষা করছে, সাধারণ মানুষ বারবার বলছে যে আপনারা একটা কর্মসূচি দিন, কিংবা পরিকল্পনা দিন, কিংবা আপনাদের দিকে তাকিয়ে আছে। সেই তাকানোর ক্ষেত্রে আওয়ামী লীগ, আপনারা নিজেরা কতটা ঐক্যবদ্ধ, এবং আপনারা পরবর্তীতে এই জনগণকে সাথে নিয়ে কিভাবে আন্দোলন করতে চান? আমি মূল পরিকল্পনা শুনবো না, কারণ যুদ্ধের একটা নিয়ম আছে, সবকিছু বলতে হয় না, যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব। আমরা প্রায় শেষ করছি। হ্যাঁ, প্রত্যেকটা যুদ্ধের একটি কৌশল থাকবে, কিছু জাহেরে থাকবে, কিছু বাতেনে থাকবে। তো কিন্তু তারপরে আমি আপনাকে বলবো যে আমার কতগুলো অভ্যাস আছে। একটি মিছিল হলে, এটি কোনো কর্মসূচি ঘোষণা করার মিছিল হলে, আমি তো মোহাম্মদপুর আগারগাঁও থেকে এমপি, এই এলাকা থেকে যখন মিছিলটা হয়, তখন মিছিলে যারা থাকেন আমার নেতা কর্মীরা, তারা তো থাকেনি, কিন্তু আমার এটা থাকে, আমার ইনফরমেশনটা আমার খুব জরুরি হয়ে যায়। আমি ওই মিছিলের ভিতরে 8 জন থেকে 10 জন লোক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রাখি। আমি জানতে চাই যে তোমরা যে মিছিলটি নিয়ে গেলে, পাশে রিক্সা আরোহী যারা বা রিক্সাওয়ালা, তারা কি তোমাদের দিকে তাকিয়েছিল? তোমাদেরকে বাবা দিয়েছে বা জয় বাংলা বলে চিৎকার করেছে? বাস কি পড়েছিল, কোনো বাসের ভিতরে থেকে কি শাউটিংটা এসছে, ইত্যাদি ইত্যাদি। আপনি যে কথা বলেছেন, অর্থাৎ জনগণ, আমি আগেই বলেছি যে জনগণ ঝাঁপিয়ে পড়ার জন্য দাঁড়িয়ে আছে। কেন? জনগণ তো দিশেহারা হয়ে গেছে। একটি মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটি মানুষ, সে তার মেয়েকে স্কুলে, তার মেয়েকে কলেজে যাওয়ার মতো সব সাহস হারিয়ে ফেলেছে। কারণ এই দস্যুরা পথে যদি তাকে ধর্ষণ করে, এই দস্যুরা যদি তাকে কোন রকম বেইজ্জতি করে, বাজারে যাবেন, বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এমন পর্যায়ে গিয়েছে। আপনি জানেন, এই যে আমেরিকা থেকে লাট বাহাদুর আসলেন, এই যে সুদী মহাজন বিমানে বসে তার এক স্টাফ বলছেন
স্টাফ অফিসার, স্যার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু অনেক হয়েছে, এটা আমাদের নিয়ন্ত্রণে আনা দরকার। তো তোমার কি মাথা খারাপ হয়েছে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি থাকতে হবে, বেশি যদি না থাকে তাহলে, কম মূল্য যদি থাকে তাহলে এরা সব মিছিলে আসবে। এই হলো সুধী মহাজন ইউনূস। কাজে আমাদেরকে বিষয়টি হলো এভাবে নিতে হবে যে আমাদেরকে সারা দেশে মানুষ ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমি এই টকশোর মাধ্যমে আমি কথা দিতে পারি, বৃহত্তর কর্মসূচির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে সরকারকেও সাথে সাথে বলবো, গণতন্ত্রের পথ যদি রুদ্ধ করে দেন তাহলে তার ফলাফল ভালো হবে না। অনেক ধন্যবাদ।